বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে ৩৭% শুল্ক আরোপ, পোশাক রপ্তানিতে অশনি সংকেত, চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং জেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক আজ। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়ার মিথ্যাচারের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে আমদানি হয় এমন প্রতিটি দেশের পণ্যের উপর কমপক্ষে 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যে এই শুল্ক আরোপ, যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। Make America wealthy again. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 9 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা করছেন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়বে পণ্যমূল্যে। উচ্চ হারে শুল্ক আরোপ দেশটিতে মূল্যস্ফীতি উস্কে দিলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদে ভুক্তভোগী হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিশ্বের বিভিন্ন দেশে যত পোশাক রপ্তানি হয় তার প্রায় 50%ই যায় ইউরোপের দেশগুলোতে। একক দেশ হিসাবে সবচেয়ে বেশি 19 ভাগ পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিতে এতদিন 15% শুল্ক দিতে হলেও ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণায় বাংলাদেশকে গুনতে হবে বাড়তি শুল্ক। আমাদের প্রায় 17% ট্যারিফ আমরা দিতাম, তার মানে কিন্তু আমাদের অ্যারাউন্ড 54% ট্যারিফ এখন হবে। এটা হচ্ছে আমাদের খারাপ দিকটা, যে আমাদের কস্ট, আমাদের বলতে আমাদের যারা ইম্পোর্টার বা বায়ার তাদের কস্ট বেড়ে যাবে, ওদের রিটেল বাংলাদেশের প্রোডাক্টের রিটেল প্রাইসে বেড়ে যাবে। আর একটু পজিটিভ সাইডটা যদি আবার দেখি, যে অন্য কম্পিটিটর যারা আমাদের আছে তাদের সবারও কিন্তু ট্যারিফ কম বেশি বাংলাদেশের বেড়েছে। যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় 9%ই যায় এদেশ থেকে। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পণ্য, যার বড় অংশই তৈরি পোশাক। ডেফিনেটলি আমাদের জন্য এটা মানে এখনও যদি আমরা ওদের সাথে একটা নেগোসিয়েশন করতে পারি বা ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা ট্যারিফ কমায় আনি, ইমিডিয়েটলি অ্যাক্ট করি, তাহলেও কিন্তু আমাদের এখানে কমানোর সুযোগ আছে। কোনোভাবেই আমাদের যে কম্পিটিটররা আছে বা যাদেরকে আমরা ভবিষ্যৎ কম্পিটিটর মনে করছি তাদের থেকে আমাদের প্রোডাক্টটাকে এক্সপেন্সিভ করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ মাত্রার শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে। দীর্ঘমেয়াদে যার ভুক্তভোগী হবে বাংলাদেশ। এখন যে পরিস্থিতি তাতে আবার একটা নতুন এক ধরনের মেরুকরণ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন অন্যান্য দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে, অন্যান্য দেশও মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক আরোপ করছে। এর ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পণ্য মূল্য বেড়ে যাবে
এবং মূল্যস্ফীতি বেড়ে যাবার একটা আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা মার্কিন বাজারে। বৈশ্বিক প্রবৃদ্ধি যদি স্রোতগতি হয় এবং তার কারণে যদি পণ্য চাহিদা, ভোক্তার ক্রয় ক্ষমতা যদি সীমিত হয়ে আসে, তাহলে কিন্তু আমরাও কিন্তু এর ফলে ভুক্তভোগী হব এবং আমাদের রপ্তানিও কিন্তু তখন স্রোত হয়ে যেতে পারে। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একক দেশের উপর নির্ভরশীলতা কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন চাইলে পদ্ধতি বদলাতে হবে। ব্যাংককে বিমস্টেক ইয়াং জেন ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এদিকে বিমস্টেক সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দুদিনের সফর শুরুতে ব্যাংককে পৌঁছে বিমস্টেক ইয়াং জেন ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ 3.0 নিয়ে তরুণদের সামনে নিজের মত উপস্থাপন করেন। বলেন, লোভ মানব সমাজকে ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে দরকার নতুন সভ্যতা। প্রধান উপদেষ্টা স্মরণ করে দেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। If you want to change the world, you have to change the system. There's no other option for you, no matter how you argue with it. If you go by the same road, you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে আহ্বান জানান। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, মানুষ মানে সম্ভাবনার টেকসই ভবিষ্যৎ। বাংলাদেশের বিগত সরকারের চিন্তা ছিল মানুষকে কিভাবে দমন করতে হবে, এমন ধারণা পাল্টে নতুন নকশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। People's perception in Bangladesh government is a kind of a terror machine. You create trouble for them. It's the purpose of the government is to create trouble, not solve your trouble, but to create new trouble for you. So if you see a government guy, you stay away from him. And that's completely counter to the whole idea of government. So it needs overhauling of great magnitude to make sure that you become. So when you see a government guy, you feel relieved that, okay, I have a government guy next to me. I'll be protected. It takes a lot of practicing, a lot of redesigning inside the government. Hopefully someday we'll be able to do that. এর আগে 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরণ সিন্দরপাড়ি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণই চাঁদাবাজি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা বন্ধ করা যাবে না। কোট স্যুট পরা লোকেরাই বড় বড় কথা বলে এসব জিয়ে রাখে বলেও মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, সন্ত্রাস বরদাস্ত করা হবে না, কঠোর হাতে এদের দমন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের মিডিয়ায় সত্য প্রচারের মধ্য দিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের জবাব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি ও রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এর যত ধরেন যে সহিংসতা যত বেশি হয় না কেন, এটা কিন্তু চাঁদাবাজি এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে।
ঈদে সড়ক মহাসড়কে দুর্ঘটনায় 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। চিরদিনের জন্য পঙ্গু অনেকে। ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে অনেক পরিবার। বেপরোয়া যান চলাচল, আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার লাগাম টেনে ধরতে দরকার সংশ্লিষ্টদের সমন্বয় আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় পরপর 3 দিন মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তেই ঝরে গেছে নারী শিশু সহ 15 জনের প্রাণ। শুধু তাই নয়, ঈদের দিন 10 জেলায় সড়কে ঝরেছে তরতাজা আরও 21টি প্রাণ। বগুড়ায় 3, মেহেরপুর 3, গাজীপুরে 2, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া 2, নাটোর, মাগুরা ও ঝিনাইদহে 1 জন করে মারা গেছেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। বগুড়ায় ঈদ উপহার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছেন আপন 3 ভাই। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ ড্রাইভার, অপরিকল্পিত মহাসড়ক, সচেতনতার অভাব সহ নানা কারণেই প্রতিদিনই সড়কে ঝরছে তরতাজা প্রাণ। ঈদে যা রূপ নিয়েছে মহামারীতে। কি উন্নয়নে যেমন সবার একটা আগ্রহ থাকে, সরকারের থাকে এবং প্রশাসন যন্ত্রের থাকে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য ছোট ছোট প্রজেক্টগুলি যেগুলি নেওয়া দরকার সেটার ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। সেই কারণে আমি বলবো, টেকসইভাবে যদি সড়ক ভিত্তিক যেই এখন দুর্বলতাগুলি আছে, বিশেষ করে এই করিডোরে চিটাগং কক্সবাজারের আঁকাবাঁকা রাস্তা কখনো মহাসড়ক হয় না। দুর্ঘটনা শুধু সড়কের নির্মাণজনিত কারণেই কিন্তু হয় না, অথবা জিওমেট্রিক কারণেও হয় না, পরিবেশগত কারণেও হয়। কে গাড়িগুলি চালাচ্ছে, গাড়িটা কি ফিট কিনা, চালক কি ফিট কিনা। সড়ক, রেল ও নৌ যোগাযোগের দীর্ঘমেয়াদী সমন্বিত ব্যবস্থা ছাড়া অনিরাপদ যোগাযোগ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। বিআরটিএ রেগুলেটরি অথরিটি হিসাবে যেই অর্পিত দায়িত্ব আছে, সেটাও কিন্তু সারা বছর ধরে যদি দেখি তাহলে অবৈধ গাড়িগুলি আসবে না, অবৈধ চালক আসবে না, পরিবেশটা থাকবে হাইওয়ের স্ট্যান্ডার্ডে। পাশাপাশি আমি বলবো, হাইওয়ে পুলিশকে তৈরি করা হয়েছে মহাসড়কগুলির কিন্তু নিরাপত্তাটা নিবিড় এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সারা বছর। কিন্তু ওনারাও জনবলের ঘাটতির কথা বলে মৌসুমি কাজ করেন, টোকেন কাজ করেন। ঘটনা উত্তর চাপে পড়ে কিছু রাডার গান নিয়ে চলে আসেন। এটাকে কিন্তু কখনোই নিবিড় নজরদারি নিয়ন্ত্রণ বলে না। সড়ক দুর্ঘটনা রুখতে এখনই সচেতন হতে হবে সবাইকে, না হয় পৃথিবীর সব রং রূপ দেখার আগেই ঝরে যাবে তরতাজা প্রাণ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানা যানবাহনে চড়ে ফিরছেন তারা। প্রতি ঈদে যাত্রাপথে দীর্ঘ যানজট সহ নানা ভোগান্তি থাকলেও এবার নির্বিঘ্নে ফিরছেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। ঈদ ফেরত যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নগরীতে ফিরে যাত্রীরা জানান, ঈদে ফিরতি যাত্রাও ছিল বেশ স্বস্তির। আমি গত 7-8 বছর তুলনায় এবার খুবই ভালোভাবে যেতে পারছি। আমি হইলাম আমার দাদু বাড়িতে গেছিলাম। আচ্ছা, পরে হলো এসে পড়ছি। ঈদ কেমন করছো? ঈদ খুব ভালো করছি। আজকে জার্নিটা মোটামুটি ভালোই ছিল, আমাদের ভিড় কম ছিল। আমি জামালপুর থেকে আসতেছি। ঈদে তো আমার দাদু বাড়ি ছিলাম আর নানু বাড়িও ঘুরছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়েও রাজধানীতে আসেন যাত্রীরা। অন্যান্য বারের চেয়ে এবারের ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফেরার কথা জানান তারাও। অনেক আরামদায়কভাবে চলে আসছি এবং যাওয়ার সময় খুব আরামদায়কভাবে গেছি এবং রাস্তায় কোনো রকম সমস্যার সৃষ্টি হয় নাই। যখন ঢাকা থেকে যাই তখন ভাড়া ছিল ডাবল, আর আসার টাইমে ভাড়া নিয়ন্ত্রণ আছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 ঘন্টা লাগে সাধারণত যাতায়াত করতে। আজকে তো 1 ঘন্টা 20-30 মিনিটে চলে আসলাম। না, অন্যান্য ঈদের সাথে তুলনা করলে ঈদের যাত্রা যাইতেও সুবিধা হয়েছে, আসতেও সুবিধা হয়েছে। এদিকে ঈদের চতুর্থ দিনেও ব্যস্ত নগরীতে নেই কোলাহল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে নেই যানজট। যাত্রী কম থাকায় পরিবহন শ্রমিকরা হতাশ হলেও ফাঁকা নগরীতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এখন খুব অবস্থা খারাপ, বাজার ভালো না, যাত্রী নাই, খালি রাস্তায় খালি 10 জন 15 জন নিয়ে
গাড়ি নিয়ে চলাফেরা করি, তেলের টাকা হয় না। যাতে নাই স্যার, আমরা যা আসি তেল আর মাহাজনও দিতে পারি না অনেক সময়। কেউ গ্রামে গেছে, কেউ ঘুরতে গেছে, সেই হিসাবে তো ঢাকা শহর ফাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক। সেই জন্য ঘুরতে ভালোই লাগতে আছে, ঘুরতে আসছি। মেয়েকে নিয়ে আসলে বের হলে ও অনেক টায়ার্ড হয়ে যায়। যখন অন্য সময় আসি ও থাকতে চায় না, যে বাবা অনেক খারাপ লাগতেছে। এখন ওর ভালো লাগতেছে বিধে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। এবারের ঈদে টানা 9 দিনের ছুটি শেষ হবে শনিবার। রবিবার থেকে পুরনো রূপে ফিরতে পারে রাজধানী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটি রাজধানীবাসী যে পরিপূর্ণভাবে উপভোগ করছেন তা যেন স্পষ্ট করে তুলেছে বিনোদন কেন্দ্রগুলোতে। প্রতিটি বিনোদন কেন্দ্র মানুষের ঢল, শিশু থেকে বৃদ্ধ সবাই যে যার মতো আনন্দ খুঁজে নিচ্ছেন। শিশুদের ছাপিয়ে বড়দেরও গল্প আড্ডায় মুখরিত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। ঈদের আমেজ এখনো কাটেনি, তাই যেন বলছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সব বিনোদন কেন্দ্রগুলোতেই মানুষের সরব উপস্থিতি, সবাই উপভোগ করছেন ঈদের ছুটিগুলো। ঈদ শেষ, বন্ধু আত্মীয় পরিজনের বাসায় মোটামুটি বেড়ানোও হয়েছে, তাই এবার বিনোদন কেন্দ্রগুলোতে যাবার পালা। আত্মীয় স্বজনের বাসায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম, এখন আজকে বাইরে এসে বাচ্চাদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া শেষ, ওরা সব জায়গায় ঘোরাঘোরা শেষ। ঈদের ছুটিতে সন্তানদের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে নিয়ে যাবেন বাবা মায়ের এমন লক্ষ্য থাকে, এমনটা জানালেন অভিভাবকরা। বাচ্চাদের নিয়ে ঘোরার টার্গেট তো সব বাবা মায়ের থাকে, আমরাও ওই টার্গেট নিয়েই বেরোইছি। ঈদে প্রতি ঈদেই টার্গেট থাকে। আজকে আসলাম নব থিয়েটারে, এই যে খেলনাগুলো রাইডসগুলো চড়তে ওরা পছন্দ করে, ভালোবাসে, এর জন্য আসা আর কি। ঈদের সময় একটা টার্গেট থাকে, তাদেরকে নিয়ে একটু আনন্দ উল্লাস করে বেড়ানো, তারা অনেক মজা করে আর কি। জলসিঁড়ি গেছিলাম সকালের দিকে, গিয়ে এখানে ঘুরে আসলাম, এটা দেখবো। তো চাইছিলাম যে 6টার দিকে শো মানে পাবো, তা পাই নাই, এখন 7টার শো পাইছি আর কি। ঢুকলাম, বাচ্চারা একটু আনন্দ করবো। ঢাকা শহর ফাঁকা আছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বাচ্চারা খোলামেলা পরিবেশে ঘুরতে পারতেছে, এই জন্য নিয়ে আসা। শনিবার পর্যন্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের চাপ থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতেও। শিশু কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের স্রোত এখন মহানগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। উৎসবমুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো, সবখানে উপচে পড়া ভিড়। সারা বছর নানা ব্যস্ততায় যারা ঘোরার সময় পান না, তারা ঈদের ছুটিতে ভিড় করেছেন বন্দরনগরীর চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সাথে। মা বাবার সাথে এসেছি, বাঘ, সিংহ এগুলোকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার থেকে। বাচ্চাদেরকে মানে চিড়িয়াখানার বাঘ, সিংহ, হরিণ, হাতি এগুলা দেখাইছি, সব দেখাইছি, মানে ভালোই লাগলো। পরিবারকে নিয়ে সি ওয়ার্ল্ডে ঘুরতে আসলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, আর এখানে পরিবেশটাও দেখলাম খুব সুন্দর। ডান্স করতেছি, আসলে সবাই মিলে আসছি একসাথে, খুবই মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। আমার বড় আপু আর বড় দুলাভাই নাই, ওদেরকে অনেক মিস করতেছি। সবার ছুটি, সবাই আসছে, সবকিছু মিলে খুবই আনন্দ উপভোগ করছি। অনেক মানুষ আসছে, সবাই ছুটিতে আমরা সারাদিন অনেক এনজয় করছি। প্রথমবার এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। বাচ্চারা এনজয় করতে পারে, আমরাও এনজয় করি, প্রতি বছর আসি। এখানে এসে রাইড চললাম, সাঁতার কাটলাম, অনেক মজা লাগছে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থী টানতে বিনোদন কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। নিরাপত্তার বিষয়টা আপনারা দেখছেন, প্রচুর দর্শনার্থী আছে, নিরাপত্তার বিষয়টাকে আলাদা করে লক্ষ্য রাখতে হচ্ছে। আর এখানে আমাদের বেস ক্যাম্প আছে, রিসোর্টে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে। আর বিকালের দিকে হচ্ছে আপনার যেটা লেক ক্রুজটা পছন্দ করে, একটু সিনিয়র সিটিজেন যারা, সব মিলায় একটা সব কিছুকে আমরা প্যাকেজে আনতে চেষ্টা করছি। কেবল নগরের বিনোদন কেন্দ্রগুলোই নয়, নগরের বাইরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ, আনোয়ারা পার্কে সমুদ্র সৈকত, ফটিকছড়ির চা বাগান সহ নানা পর্যটন স্পট এখন মুখর নানা বয়সী মানুষের পদচারণায়। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোস্তফা জামান সমুদ্রের পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া গ্রামে নেতাকর্মীদের নিয়ে সমুদ্রের বাসায় যান সপু। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। মীর শরাফত আলী সপুকে বাসায় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সমুদ্রের মা বাবা।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সহসভাপতি ডক্টর জাহিদুল কবির, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুজ্জামান শিকদার ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর আলম সহ অন্যরা এ সময় তার সাথে ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, পোশাক রপ্তানিতে অশনি সংকেত, চরমভাবে হোঁচট খাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। দেশ বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে, বিমস্টেক ইয়াং জেন ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। মোদির সঙ্গে বৈঠক আজ। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়ার মিথ্যাচারের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।